এবার ভোটের প্রচারে ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সার্কিট হাউস মাঠে জনসভা জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দেশে ফ্যাসিবাদের কায়দায় আর শাসন চলবে না, হাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে লাভ হবে না, যশোরে নির্বাচনী জনসভায় জামায়াত আমির। এবার 48% প্রার্থী ব্যবসায়ী, টাকার জোর দেখে নয়, সুখ দুঃখে জনগণের পাশে থাকবেন এমন নেতা নির্বাচনের তাগিদ বিশ্লেষকদের। চট্টগ্রামের 16টি আসনের প্রার্থীদের সম্পদের তথ্যে ব্যাপক গরমিল, কেউ কোটি টাকার মালিক হলেও দেখিয়েছেন কম, ভোটে নেতিবাচক প্রভাবের শঙ্কা। এবং শীত আর তুষারে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, এ পর্যন্ত মৃত্যু 22 জনের, 25 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, দুর্যোগের ধাক্কা অর্থনীতিতে। ভোটের প্রচারে আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল থেকে দলে দলে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। জনসভা ঘিরে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এদিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের জমায়েত দেখতে চাই, সেই সাথে তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন আমাদের। রেদওয়ান, বেলা বাড়ার সাথে সাথে ময়মনসিংহের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান কিন্তু লোকের লোকারণ্য হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন যেমন আসছেন, তেমনি কিন্তু ময়মনসিংহ শহরবাসী সহ ময়মনসিংহের আশেপাশের জেলা থেকেও কিন্তু মানুষ নিজে আসছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একজন ভক্ত, তিনি 40 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে এসেছেন। আসলে এখানে যে 22 বছর পর দলের প্রধান শীর্ষ নেতা ময়মনসিংহে আসছেন, এই নিয়ে ময়মনসিংহবাসীর, ময়মনসিংহ বিভাগবাসীর আসলে উচ্ছ্বাসের শেষ নেই। বিএনপি থেকে, বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তাদের নেতাকর্মীরাও কিন্তু আসলে সবাই এখানে এসেছেন। এখানে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সকল কিছু সেট আপ শেষ করে এসব আসলে পরীক্ষামূলকভাবে চালনা করে দেখা হয়েছে। ইতোমধ্যে দেশের সকল গণমাধ্যম কর্মীরাও এখানে অপেক্ষা করছেন যে কখন তারেক রহমান এসে পৌঁছাবেন এবং তিনি ময়মনসিংহবাসীর জন্য কি বলবেন, কি দিবেন, আগামী নির্বাচন নিয়ে কি ধরনের নির্দেশনা দিবেন নেতাকর্মীদের, সেই অপেক্ষায় সবাই রয়েছেন। আমরা আসলে সকাল থেকে যেমন দেখেছি তেমন কিন্তু গত রাতে, গভীর রাতেও কিন্তু এখানে আসলে মানুষজন, নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জন আসলে এখানে দেখেছেন যে কিভাবে কি হচ্ছে, অনেকে কাজ করার চেষ্টা করেছে। ইতিমধ্যে এখানে সকল ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে সেসব অঙ্গ সংগঠনের ব্যানারে বিভিন্ন ছোট ছোট ক্যাম্প করা হয়েছে, যেসব জায়গা থেকে তারা এখানে যারা আসবেন তাদের সেবা দেওয়ার জন্য তারা সেবা দিবেন। আমরা আসলে এখন অপেক্ষা করছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন এসে পৌঁছায় এবং আসার পর এখানে আসলে মঞ্চে কি বলবে। লোক অলরেডি মাঠে আসতে শুরু করছে। যত বেলা বাড়বে, আরও সময় যাবে, তত আসলে মাঠ লোকের লোকারণ্য হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। রেদওয়ান, ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে, তারেক রহমানের সমাবেশ থেকে এ ছিল আমার কাছে আপডেট। পরবর্তীতে আপনার মাধ্যমে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, নিশ্চয়ই আমরাও জেনে নিতে চাই এবং ময়মনসিংহবাসীও নিশ্চয়ই অপেক্ষা করছেন আসলে তারেক রহমান কি বলবেন। ধন্যবাদ আপনাকে। 12 ফেব্রুয়ারি হাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না, যশোরে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে যোগ দেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। বলেন, জামায়াত দলের নয়, 18 কোটি মানুষের বিজয় চায়। এই দেশে ফ্যাসিবাদের কায়দায় আর শাসন চলবে না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, যে দল তার কর্মী বাহিনীকে সামনে রাখতে পারে, আগামীতে সে দল বাংলাদেশকেও সামনে রাখতে পারবে।
মানুষের আকাঙ্ক্ষা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। গণভোটে হাত মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ গণভোটে সন্তুষ্ট না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ সারা দেশে। রাজপথ থেকে চায়ের দোকানে আলোচনার বিষয়ে 12ই ফেব্রুয়ারির ভোট। ভোটারদের কাছে টানতে সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা, পথসভা ও গণসংযোগ। পাড়া মহল্লার অলিতে গলিতে এখন শুধুই ভোটের গুঞ্জন। প্রার্থীদের পদচারণায় মুখর জনপদ। সব প্রার্থী ভোটারের দুয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা। ভোটের পরিবেশ সুষ্ঠু ও উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। দিন রাত সমানতালে জনসংযোগের কারণে ভোটারদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়ছে নির্বাচন নিয়ে। ভোটাররা বলছেন, প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, যেসব প্রার্থী সত্যি গণমানুষের উন্নয়নে কাজ করবেন তাদের ভোট দেবেন তারা। নরসিংদী এক আসনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, ভোটাররা কি বলছেন, আর প্রতিশ্রুতি বা কি দিচ্ছেন প্রার্থীরা, জানতে চাই। রেদওয়ান, আপনি যেমনটা জানাচ্ছিলেন, আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতো, গত 22 জানুয়ারি শুরু হয়ে আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু প্রচারণা শুরু হয়েছে এবং নরসিংদীর প্রায় 41 জন প্রার্থী 5টি আসনে কিন্তু তাদের প্রার্থীরা জনগণের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায়। এখানে বিএনপির দলীয় কার্যালয় থেকে কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় যে গণসংযোগ পরিষদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং সদর আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন, আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আজকে যে প্রচারণা শুরু হয়েছে এবং আজকেও কিন্তু মাধবদীতে বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন, যে জনগণের কাছে যেহেতু যাচ্ছেন, জনগণের কাছে কি ধরনের আপনারা আশ্বাস দিচ্ছেন এবং জনগণ আপনাদের কিভাবে গ্রহণ করছে? ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমাদের আগামী 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা এবং আমার গণজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ দীর্ঘদিন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, যার কারণে তারা তাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। এবং যেখানেই যাচ্ছি, সেখানেই প্রচারে যাচ্ছি, সেখানে তারা ব্যাপকভাবে আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে এবং তারা ভোট দেওয়ার জন্য তারা আমাদের অঙ্গীকার করছে এবং আমরা তাদের কাছে সেটি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী নির্বাচনের জনগণের সরকার, যদি সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত যদি একটি সরকার নির্বাচিত হয়, তাহলে আপনাদের যে দাবি দেওয়া অতীতে আপনাদের যে এলাকার উন্নয়ন থেকে শুরু করে এলাকার মানুষের নিরাপত্তা আর সকল দাবি দেওয়া ইনশাল্লাহ আগামী দিনে পূরণ হবে এবং আর কোনো এই দেশে যেন আর কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার, অবৈধ অসাংবিধানিক সরকার এবং খুনি সরকার ক্ষমায় আসতে না পারে। তার জন্য আপনারা সচেতন থাকবেন এবং আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা তৎপর থাকবেন। আমরা আপনাদের মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যা যা করা দরকার আমরা সবই করবো ইনশাল্লাহ। তাই সেখানে আমরা জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আশা করি আমাদের দানের শীষের প্রার্থী আগামী দিনে বিপুল ভোটের ব্যবধানে নরসিংদীর 5টি আসনে আমরা বিজয়ী হতে পারবো বলে আমার আশাবাদ। শুনছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং সদর আসনের যে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন জানাচ্ছিলেন কি আগামী নির্বাচনে 5টি আসনে কিন্তু বিএনপির ধানের শীষের প্রার্থীরা জয়জয়কার হবে বলে তিনি আশাবাদ করছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা প্রচারণা চালিয়ে দিচ্ছেন, জনগণের ধারে ধারে যাচ্ছেন। রেদন, এই ছিল নরসিংদী থেকে বিএনপির প্রার্থীর প্রচারণা সর্বশেষ খবর। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে রাজধানী সহ সারা দেশের প্রচারণার খবর জানাচ্ছি দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করি সব সময়। নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। এই মুহূর্তে আপনি কাদের প্রচারণায় আছেন, কাদের প্রচারণা দেখছেন, তারা কি বলছেন, সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন?
নির্বাচনী যে ডামাডোল সেটি কিন্তু বেজে উঠেছে উপকূল জুড়ে, একেবারে বরিশালের 21টি আসন, বরিশাল বিভাগের যে 21টি আসন সেটি জুড়ে কিন্তু নির্বাচনী ডামাডোল চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের 21টি আসনে মাত্র 2 জন নারী প্রার্থী রয়েছে। তার মধ্যে একজন হচ্ছে বরিশাল 5 আসনে বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। তিনি এখানে প্রচারণা করছেন আইনজীবীদের মাঝে, তিনি তার প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন। এবং আপনাকে যদি একটু দেখাই, এখানে তিনি এখন কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। আমি যদি একটু জানতে চাই আসলে প্রচারণার এই দিনে কেমন প্রচারণা চলছে এবং কি ধরনের আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষদের? আপনারা জানেন যে আমরা তো ধারাবাহিকভাবে জনগণের অধিকার নিয়ে রাস্তায় ছিলাম। এখানে একেবারে জনগণের পরিবেশ রক্ষার আন্দোলন থেকে শুরু করে মাঠ পুকুর রক্ষার আন্দোলন, ভোলার গ্যাস নিয়ে এসে কর্মসংস্থান তৈরির আন্দোলন, এখানে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন, জীবিকা রক্ষার আন্দোলন, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে বরিশালের জনগণের জীবনের সাথে আমরা সংযুক্ত ছিলাম। ফলে আমাদের নতুন করে প্রতিশ্রুতি দিয়ে, অনেক বাস কেনার প্রতিশ্রুতি দিয়ে বা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের আসলে ভোট টানার দরকার আছে বলে আমরা মনে করি না। জনগণ যদি পরিবর্তন চান, জনগণ যদি ঐক্যবদ্ধ হতে পারেন, নির্বাচনটা যদি টাকার প্রভাব মুক্ত হয়, পেশি শক্তির প্রভাব মুক্ত হয়, তাহলে অবশ্যই জনগণ আমাদেরকে ভোট দেবে। কিন্তু প্রশাসনের দিক থেকে আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি ভঙ্গ করলেও তারা ব্যবস্থা নিচ্ছেন না। আমরা আশা করব যে প্রশাসন সেই ব্যবস্থা নেবেন। অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাম্প্রদায়িক আলোচনা করছেন, নানান রকম আলোচনা করছেন। সেগুলি নিয়ে আমরা আশা করব প্রশাসন পদক্ষেপ নেবে। আরেকটি বিষয়, এখানে তো আইনজীবীদের মাঝে আপনি প্রচারণা করছেন, তো সেখানে নারীদের, উপকূলে একটা বড় অংশ নারী, তারা নির্যাতিত হয়ে থাকেন বিভিন্ন সময় আমরা দেখেছি। তাদের জন্য কি করবেন বলে মনে করছেন? আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে সাধারণভাবেই আন্দোলন সংগ্রাম করে থাকি সবসময়, এবং নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের পক্ষে, তাদেরকে নিয়ে আইনি লড়াইও আমরা সহযোগিতা করি আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং অনেক আইনজীবীরাও আছেন তারা আমাদের সাথে এই কাজে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা মনে করি নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে হলে অবশ্যই তাদের জন্য আমরা র্যাপিড অ্যাকশন সেল গঠন করার কথা বলেছি, ইফটিজিং প্রতিরোধে আমরা হেল্পলাইন গঠন করার কথা বলেছি। আমরা নারীদের জন্য ডে কেয়ার সেন্টার, কর্মজীবী নারী হোস্টেল এবং নারীদের জন্য নারী পাবলিক টয়লেট থেকে শুরু করে নানান রকম পরিকল্পনা আমাদের আছে, যেটা নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে এবং নারীদের এগিয়ে যাওয়ার পথকে সহজ করবে। নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড, সেটি কি তৈরি হয়েছে বলে মনে করছেন? আমরা বিভিন্ন ঘটনায় খুবই আশঙ্কায় আছি। আমরাই একমাত্র আচরণবিধি মানছি। বরিশালের নির্বাচনে বাসদ মইমার্কার প্রার্থী একমাত্র আচরণবিধি মানছেন, বাকিরা কিন্তু আচরণবিধি মানছেন না। দুদিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে, একেবারে সরকারি অনুষ্ঠানে গিয়ে তারা ভোট চাইছেন। গতকালকে বাস উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেটা প্রার্থীর পেজ থেকে শেয়ার করা হচ্ছে যে তারা বাস উপহার দেবেন, যেটা একেবারে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসন এগুলি নিয়ে পদক্ষেপ নেবে, এটা আমরা প্রত্যাশা করি। ইসি দেওয়া বিধিনিষেধ মেনে যাতে অন্য দলগুলো যারা রয়েছে তারা প্রচারণা কার্যক্রম পরিচালনা করে, একই সাথে সাধারণ মানুষেরও কিন্তু এটি প্রত্যাশা যে সুষ্ঠু নির্বাচন উপলক্ষে প্রচারণার ক্ষেত্রে যাতে কোনো ধরনের যে নিয়ম নীতি সেটি মেনে চলা হয়, এতটুকুই প্রত্যাশা। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জি, জিয়াদ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে টেকনাফ পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহপুরীর দ্বীপে বিজিবি মহাপরিচালকের সভাপতিত্বে কক্সবাজার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমন্বয় সভা হয়। সভায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বন্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রার্থীদের 48% ব্যবসায়ী, যাদের মধ্যে ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা যেমন আছেন ঋণগ্রস্ত, এমনকি ঋণ খেলাপিও। যদিও বিশ্লেষক ও ব্যবসায়ী নেতাদের মতে অতীতে ব্যবসায়ী প্রার্থীরা ক্ষমতার চেয়ারে বসার পর জনগণের কল্যাণের চেয়ে নিজ প্রতিষ্ঠান বা শিল্প গ্রুপের সম্প্রসারণেই বেশি ব্যস্ত ছিলেন। আর তাই প্রার্থীদের টাকার জোর না দেখে জনগণের পাশে থাকবেন এমন লোকদেরই সংসদ সদস্য নির্বাচিত করার পরামর্শও দিচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন 1981 জন প্রার্থী। তাদের মধ্যে প্রায় 48%ই নিজের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। এদের মধ্যে ফেনী 3 আসনে ভোট যুদ্ধে নেমেছেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষের প্রার্থী বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আর কুমিল্লা 9 আসনে বিএনপির প্রার্থী বিটিএমইএর সহসভাপতি আবুল কালাম।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হাজী হাফেজ এনায়েতুল্লাহ ঢাকা ৭ আসন থেকে হয়েছেন জামায়াতের প্রার্থী। আর চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী আসলাম চৌধুরী তো নির্বাচন করছেন ঋণ খেলাপির তকমা নিয়েই। হলফনামা বিশ্লেষণে দেখা যায় প্রার্থীদের একটি বড় অংশই তাদের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। আর সেখানেই প্রশ্ন জাগে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই ব্যবসায়ী প্রতিনিধিরা কি আসলেই কার্যকর ভূমিকা রাখতে পারবেন? রাজনীতিবিদ পরিচয় দিয়ে কেন মানুষ রাজনীতি করছেন না, এই প্রশ্নটা আমার ইলেকশন কমিশনের কাছে। আসলে একজন প্রকৌশলী বলেন বা একজন শিক্ষক বলেন, যে ধরনের বাজেট ইলেকশন কমিশন দেয়, এই আয় দিয়ে তো এটা সম্ভব না। আপনি যখনই পুঁজি খাটাবেন, আপনি চেষ্টা করবেন সেটার থেকে কোনো মুনাফা পেতে। 5 কোটি টাকা খরচ করে আজকে নির্বাচন করি, তা আমাকে তো সেই 5 কোটি টাকা আগামী 5 বছরে উসুল করতে হবে, মুনাফা সহ। প্রার্থীদের মধ্যে 891 জন আছেন সম্পদের হিসেবে যারা কোটিপতি। 300 আসনের ভোট যুদ্ধে কোটিপতিদের বিপরীতে তৃণমূলের রাজনীতিকের অধিকার কি চলে যাচ্ছে পয়সাওয়ালাদের পকেটে? বিশ্লেষকদের শঙ্কা অনেকটা তেমনই। জেলা, উপজেলা এবং ইউনিয়ন বা থানা পর্যায়ে তার যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, এই বিষয়গুলোকে যদি এক ধরনের বাধ্যতামূলক করা যেত, তাহলে কিন্তু ভুইফোর যারা অর্থজীবী তাদেরকে আপনি বন্ধ করতে পারতেন। বরঞ্চ আপনাকে আমি আরো একটা আশঙ্কার কথা বলছি, আগামী সংসদ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে, এই ব্যবসায়ীরাই তখন শুধু নিম্নকক্ষেই তারা প্রভাবিত করবেন না, তারা উচ্চ কক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও ব্যাপকভাবে তারা প্রভাবিত করতে পারেন। প্রার্থীদের মধ্যে 25% হলেন ঋণগ্রস্ত, যাদের ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। প্রার্থীদের পেশা এবং আর্থিক সক্ষমতা যাই হোক না কেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে সারাদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে একজন যোগ্য প্রার্থীকেই সংসদ সদস্য নির্বাচন করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীদের দেয়া সম্পদের তথ্য রীতিমতো বিস্ময়কর। কেউ কোটি কোটি টাকার মালিক, কারো হাতে নগদ টাকার পাহাড়, এরপরও ব্যাংক ব্যালেন্স দেখিয়েছেন মাত্র কয়েকশো টাকা। সামান্য অর্থে নির্বাচন পরিচালনা কতটা সম্ভব, উঠছে সেই প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন হলফনামার অসম্পূর্ণ তথ্য নেতিবাচক প্রভাব ফেলবে ভোটারের প্রতিক্রিয়ায়। নির্বাচনে কোটি টাকা খরচ যেন ওপেন সিক্রেট, অথচ হলফনামা দেখলে মনে হয় প্রার্থীদের পকেট বড়ই শূন্য। চট্টগ্রামের 16টি আসনে বিএনপি ও জামায়াত জোটের 32 প্রার্থীর হলফনামায় উঠে এসেছে এমনই অবিশ্বাস্য ও অসঙ্গতিপূর্ণ তথ্য। সন্দ্বীপের জামায়াতের আলাউদ্দিন শিকদারের হাতে আছে নগদ 77,000 টাকা আর ব্যাংকে 2.5 লাখ টাকা। বিএনপির মুস্তফা কামাল পাশার ব্যাংকে জমা মাত্র 1,805 টাকা। এই সামান্য অর্থ দিয়ে নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাতকানিয়ার জামায়াতে শাহজাহান চৌধুরীর হাতে 1,34 লাখ টাকা থাকলেও ব্যাংকে মাত্র 4 লাখ টাকা। সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর আছে নগদ 11,35 লাখ টাকা, ব্যাংকে 1,23,000 টাকা। আমার হলফনামায় আমার আয়, আমার ব্যয়, আমার সম্পদ আমি যথাযথভাবে দিচ্ছি। আমার সম্পদ 1991 সালে যা ছিল তার চেয়ে বরঞ্চ কমে গেছে। আমার আব্বার যা সম্পত্তি আমাকে দিয়েছিল তার মধ্য থেকে আমি প্রায় 5 কানি অর্থাৎ 2.5 একর বিক্রি করেছি। তবে সবাইকে চমকে দিয়েছেন চন্দনাইশের বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। জেলায় সবচেয়ে বেশি নগদ 15 কোটি টাকা নিয়ে তিনি মাঠে নেমেছেন। ব্যাংক জমার ঘরটি রেখেছেন একেবারেই খালি। দেখেন, আমি তো ব্যবসায়ী, আমি তো সরকারি আমলা না, আমার সম্পদ তো বাড়বে। আমার যা সম্পদ বেড়েছে, আমি তো ব্যবসায়ী মানুষ, আমার ট্যাক্স ফাইলের সব কিছু আছে, ট্যাক্সের বাইরে আমার কোনো সম্পদ নাই। সীতাকুণ্ডের আনোয়ার সিদ্দিক ব্যাংকের তথ্য দেয়নি, আবার রাউজানের শাহজাহান মঞ্জুর নগদ টাকার ঘরে লিখেছেন প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি ছিল অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দিলে বাতিল হতে পারে প্রার্থিতা। প্রত্যেকের ক্ষেত্রেই আমি একইভাবে প্রশ্ন করেছি যে আয়কর বিভাগ আপনাদের ওনার সম্পদের হিসাবের বিষয়টি আপনি আমাকে দেখে বলেন, উনি যে সম্পদের হিসাবের বিবরণীটি দিয়েছে আপনার ডকুমেন্টে ঠিক আছে কিনা, আপনি এর সাথে অ্যাগ্রি করেন কিনা। তো ওই ডিপার্টমেন্ট যারা এইটা দেখবে সেটা যদি তারা যদি অ্যাগ্রি করে, তখন আসলে আমার খুব বেশি কিছু করার থাকে না। হলফনামায় অসম্পূর্ণ তথ্য দেয়ায় ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আমি একজন নেতা, আমি একজন সংসদ সদস্য হব, মানে আমার মধ্যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে আমার কাজ করার ক্ষেত্রে তো আমি স্বচ্ছতাটা জায়গাটা মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, তাই না? এইটাই আমার মনে হয় আমরা সবাই যারা রাজনীতি যারা করে তাদের এই জায়গাটা কিন্তু স্বচ্ছতা থাকা দরকার। প্রার্থীরা যেখানে কোটি টাকার মালিক, সেখানে ব্যাংকে সামান্য টাকা বা শূন্য তথ্য দেখানোকে কৌশল হিসেবে দেখছেন অনেকেই। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশের মতো নীলফামারী 1 আসনেও জমে উঠেছে নির্বাচনী মাঠ। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। তবে বিএনপির শরিক প্রার্থী হলেও স্থানীয় পর্যায়ে দলটির কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়ার অভিযোগ জমিয়তে ওলামে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দির। যদিও এই জন্য তাকেই দুষছেন তৃণমূল বিএনপি। ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে নীলফামারী 1 আসন। প্রতীক বরাদ্দের পর থেকে হাটবাজার, অলিগলি আর গ্রাম থেকে গ্রামে দিন রাত ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা। এই আসনে প্রার্থী দেয়নি বিএনপি। দলটির সমর্থন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তিনি লড়ছেন খেজুর গাছ প্রতীকে। তবে তার অভিযোগ, প্রচারণায় স্থানীয় বিএনপির অংশগ্রহণ এখনও দৃশ্যমান নয়। তৃণমূল বিএনপির সহযোগিতা পাচ্ছি, বাট স্থানীয় বিএনপি যারা শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল তারা ওইভাবে আমাকে সঙ্গ দিচ্ছেন না। আর স্থানীয় বিএনপি বলছে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী না থাকায় নেতাকর্মীদের ক্ষোভ দূর করা জোটের প্রার্থীর দায়িত্ব। বিএনপির ভোটের মাধ্যমে তাকে এমপি নির্বাচিত হতে হবে। ওনার উচিত বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দর মনে যে ক্ষোভ, যে একটা কষ্ট রয়েছে, সেই কষ্টটাকে দূর করার জন্য তার দায়িত্ব। এই আসনে মঞ্জুরুল ইসলাম আফিন্দির সাথে মূল লড়াই হবে জামায়াতের প্রার্থী আব্দুস সাত্তারের। নির্বাচনে জিততে দিন রাত প্রচারণা চালাচ্ছেন জেলা জামায়াতের এই আমির। জনগণ বিবেচনা করবে হেভিওয়েট প্রার্থী কে। আমি প্রার্থী হিসাবে অত্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ জনগণ আমাকে নির্বাচিত করবে। ভোটের মাঠে আছেন আরও 6 প্রার্থী। নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ আছে তাদের কারো কারো। কিছু কিছু আতঙ্ক সৃষ্টি হয়ে আছে, কারণ দেখুন আমাদের মতো ছোট ছোট যে দলগুলো, আমাদের সাংগঠনিক কার্যক্রম আর বড় দলের সাংগঠনিক কার্যক্রম এক থাকে না। তা আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে। এখন পর্যন্ত ডোমার ডিমরাতে সেই ধরনের কোনো পরিবেশ হয়নি। অতীতে যারা ভুলভ্রান্তি করেছে তাদের থেকে কিছুটা শিক্ষা নিয়ে হলেও এইবার আমরা অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা হবে। নীলফামারী 1 আসনে মোট ভোটার 4,60,272 জন। ডিবিসি নিউজ ডেস্ক। প্রচারণায় বাধা, অবৈধ অর্থ লেনদেনের পাল্টাপাল্টি অভিযোগ নেত্রকোনা 3 আসনের বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের। এমন পরিস্থিতিতে শঙ্কায় আছেন ভোটাররা। সংঘাতের আশঙ্কায় দিন কাটছে তাদের। যদিও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন। নেত্রকোনা 3 আসনের মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। একটি পৌরসভা ও 2টি উপজেলার 20টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে চলছে মিছিল, পথসভা ও উঠান বৈঠক। প্রার্থীরা দিচ্ছেন দুঃখ দুর্দশা দূর করার নানা প্রতিশ্রুতি। তবে প্রত্যাশা পূরণ করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এই আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি। জেলার 5টি আসনের মধ্যে শুধুমাত্র এই আসনে বহিষ্কৃত বিএনপি নেতা দিলওয়ার হোসেন ভূঁইয়া ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 11 দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা খায়রুল কবির নিয়োগী। অন্যান্য দলের প্রার্থী থাকলেও নানা সমীকরণ বলছে ভোটে মূলত প্রতিযোগিতা হবে ত্রিমুখী। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের বাধা, হুমকি ও অবৈধ অর্থ লেনদেনের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়েছে প্রচারণা। বিএনপির প্রার্থী সমর্থকরা বাধা দিচ্ছে, মারধর করছে, কিল ঘুষি দিচ্ছে। কেন্দ্রতে আটপাড়াতে উৎসবমুখর পরিবেশটা এখনো আর নাই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মী, শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আমরা আশা করব যে সরকারি আইন প্রয়োগ সংস্থা এবং প্রশাসন এক্ষেত্রে লেভেল ফিল্ড প্লেয়িং নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করবেন। বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে, এমনকি কিছু কিছু মিডিয়া এই অপপ্রচারে শরিক হচ্ছে। এই জিনিসটা আমরা কখনোই সংবাদ মাধ্যমে কাছে এটা আশা করি না। আমার সমর্থকদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, সেটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর।
কিছুটা শঙ্কায় ভোটাররা। যে হারে মানে মারামারি হইতেছে এইভাবে তো আতঙ্কিত হইতে পারি। আমরা চাই যে নির্বাচন সুষ্ঠ নির্বাচন হোক। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন। কয়েকজন আমাদের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি, যে অভিযোগগুলো আমরা জুডিশিয়াল ইনকোয়ারির কাছে পাঠিয়েছি। এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি সন্তোষজনক। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর ডিপ্লয়মেন্ট এটা মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। 149টি ভোট কেন্দ্রে 4,20,687 জন ভোটার তাদের প্রতিনিধি বেছে নেবেন। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়েছে। রাত 3:30টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন আটকা পড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল 7টায় একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ হলে লাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দেশে বাইরের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্র গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, এই অস্ত্রটি শত্রুপক্ষের যন্ত্রপাতিকে নিষ্ক্রিয় করে দিয়েছিল, তাই মাদুরোকে ধরা সম্ভব হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এ সম্পর্কে তার কিছু বলার এখতিয়ার নেই। তবে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প সম্ভবত বিভিন্ন সরঞ্জামের একত্রিত কোনো সক্ষমতাকেই গোপন অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তীব্র তুষারঝড় আর শৈত্যপ্রবাহের কবলে যুক্তরাষ্ট্র। এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 22 জনের। জরুরি অবস্থা জারি করা হয়েছে 25টি অঙ্গরাজ্যে। এই দুর্যোগের ধাক্কা লেগেছে মার্কিন অর্থনীতিতে। ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $100 বিলিয়ন। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল, যুক্তরাষ্ট্রের সবখানেই এখন শুধু বরফ আর ঠান্ডার রাজত্ব। তীব্র শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাপন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মানুষকে অন্ধকার ও ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে। গরম রাখার জন্য হিটার, গ্যাস ও জ্বালানির উপর নির্ভরতা বেড়েছে কয়েক গুণ। তীব্র শীত শুধু মানুষের জীবনযাপনই নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকেও চাপে ফেলেছে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, বন্ধ রয়েছে নির্মাণ কাজ, কমেছে উৎপাদন। বিপর্যয়ে ধাক্কা লেগেছে পরিবহন ব্যবস্থায়, সমস্যা দেখা দিয়েছে পণ্য সরবরাহে। শীতের কারণে সাধারণ পরিবারের খরচও বেড়েছে। গরম রাখার জ্বালানি, বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের জিডিপি কমতে পারে 0.5 থেকে 2% পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠান একুওয়েদার বলছে, এ ঝড়ের ক্ষতি হতে পারে $105 থেকে $115 বিলিয়ন পর্যন্ত। এর আগে 2021 সালে টেক্সাসের তুষারঝড়ে ক্ষতি হয়েছিল প্রায় $26 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, এবারও ক্ষতি হতে পারে বড় অঙ্কের। তবে এমন পরিস্থিতিতে সবখানেই ক্ষতি হয় না, কোথাও কোথাও ব্যবসাও বাড়ে। কিন্তু সামগ্রিকভাবে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয় বলে মনে করছেন গবেষকরা। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া, জরুরি সেবার খরচ, পরিবহন ব্যয় সব মিলিয়ে বাড়ছে অর্থনৈতিক চাপ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।